বসন্তকে অস্বীকার করছেন মানে আপনি নিজের অস্তিত্বকেই আসলে অস্বীকার করছেন। আমি নির্বিবাদী ঋতু, আমাকে অপছন্দ করে এমন মানুষ আসলে খুঁজে পাওয়াই ভার। তারপরও যদি কেউ অপছন্দ করে সেটি নেহাতে ষড়যন্ত্র। না ফুটেছে ফুল, না এলে যে তুমি, কি করে কাটাবো বলো এবার বসন্ত। শীত উড়ে চলে যাচ্ছে চারধার থেকে, ধূসর কার্নিশ থেকে, চিলেকোঠা থেকে, গাছের মিনার থেকেও চলে যাচ্ছে বসন্ত আগুনে। মাননীয় সভাপতি, যে ভোরে প্রকৃতি পরে বাসন্তী শাড়ি, ভ্রমরাও করে উন্মাদনা ভারী, যে ভোরে রবীন্দ্রনাথ লিখে যান বাসন্তী হে ভুবন মোহিনী, কিংবা পঞ্চম স্বরে কোকিল ডেকে ওঠে কুহুতানে, সেই ঋতু যে ঋতুরাজ হিসেবে চারিদিকে রাজ করবে এ কথা বলার অপেক্ষা রাখে না। মাননীয় সভাপতি, আমি নির্বিবাদী ঋতু, আমাকে অপছন্দ করে এমন মানুষ আসলে খুঁজে পাওয়াই ভার। তারপরও যদি কেউ অপছন্দ করে সেটি নেহাতে ষড়যন্ত্র। মাননীয় সভাপতি, মনে করুন আপনি ভোরবেলা হাঁটছেন, আপনার পায়ের নিচে রক্ত শিমুল, মাথার উপরে তপ্ত পলাশ, এর থেকে সুখকর কিছু হতে পারে কি? কখনো দেখবেন পলাশের ডগায় খেলা করছে বেনে বউ, সাত ভাই, কিংবা টিয়া অথবা বউ কথা কাও। মাননীয় সভাপতি, আপনি আমাকে ফুলের নামে ডাকলেও আমি কিন্তু অভিমান করব না, তবে সেই ফুল হতে হবে অবশ্যই বসন্ত ঋতুতে ফোটা। যেমন হতে পারে অশোক, হিমঝুরি, ইউক্যালিপটাস, রুদ্রপলাশ, কুরুচি, কুসুম, কিংবা স্বর্ণশিমুল। মাননীয় সভাপতি, আজকে কেউ বসন্তকে স্বীকারই করলেন না। লক্ষ্য করুন, আজকে আপনি যেখানে বসে আছেন আপনার মাথার উপরে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র নেই, কিংবা আপনার গায়ে কোনো ভারী শাল নেই। আবার দেখুন, আপনার মাথার উপরে কচি কিশলয় খেলা করছে বাতাসে। তাহলে আপনি কিভাবে বসন্তকে অস্বীকার করছেন? আপনি বসন্তকে অস্বীকার করছেন মানে আপনি নিজের অস্তিত্বকেই আসলে অস্বীকার করছেন। বসন্তের রূপে গুণে মুগ্ধ হয়ে ইংরেজ কবি লিখে গেছেন, স্প্রিং, দ্য সুইট স্প্রিং, দ্য ইয়ার প্লিজেন্ট স্প্রিং, দেন ব্লোমস স্টিং, দেন মেড ডান্স ইন রিং, কোল ডাজেন্ট সিং, বাট প্রিটি গার্লস, প্রিটি বার্ডস ডু সিং। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, কিংবদন্তি আব্দুল করিম তিনি বলে গেছেন, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। বসন্ত যে সবসময় মধুময় মাস হবে এমনটি কিন্তু নয়, বসন্ত হতে পারে প্রতিবাদী মাসও। যেমনটি নজরুল বলে গেছেন, এলো খুন মাখা তৃণ নিয়ে খুনেরা ফাগুন। আবার লক্ষ্য করুন, আমাদের সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বসন্তকে সব থেকে বেশি সুন্দরভাবে পরিস্ফুটন করেছে। কিভাবে? তিনি তার কৃষ্ণকান্তের উইলে রোহিণী যখন পুকুর ঘাট দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তিনি বললেন, কোথায় যেন একটি কোকিল ডাকিয়া উঠিল, মনে হইল জীবনের সব বাজে স্মৃতির কথা মনে পড়িয়া গেল, কি যেন হারাইয়া গেছে, জীবনের সর্বস্ব যেন অসার হইয়া পড়িয়াছে, মনে হইতেছে জীবনের সুখ মনে হয় পরিতৃপ্ত হইল না। মাননীয় সভাপতি, বসন্ত নিয়ে কিন্তু কালিদাসও শ্রেষ্ঠ কথা বলে গেছে। তিনি বিরোহী প্রবন্ধে বিরোহী যক্ষকে এমনভাবে তার সর্বশ্রেষ্ঠ সম্পদের কথা বলেছে, যেখানে তিনি বলেছে, সে দেশে সারা বছর ঋতু কেবল একটি, সেটি হচ্ছে বসন্ত। মাননীয় সভাপতি, আসলে একটি মিথ আছে, যে মিথটি হচ্ছে, ভাঙা বাংলার আদি যুগের রাঙা পুরোহিত গেয়ে যায় গীত, শীতের শেষে ফাগুন এসে রাঙা হলো দিগন্ত, অকারণে মনো মাঝে বিরোহীর বেনু বাজে, জেগে ওঠে ঘুমন্ত, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ কিন্তু বসন্ত। শিমুলের ডাল যখন ফুলে ফুলে নয়ে যায়, ঝিরিঝিরি বাতাস যখন আপনার গায়ে দোলা দিয়ে যায়, আপনি কি তখন জানেন এই বসন্ত কথাটি কোথা থেকে এসেছে? আমি বলছি, শিব পুরাণ অনুযায়ী একবার স্বর্গে প্রচণ্ড রকমের দৈত্যদের আক্রমণ হয়। এখন সে অসুরকে বধ না করলে এই যে দেবতারা স্বর্গচ্যুত হতে হবে। এখন কি উপায়? শিবকে কামে জাগ্রত করতে হবে, কারণ ব্রহ্মার বরে সেই যে অসুর আছে, অসুরকে বধ করতে পারবে একমাত্র শিবের ঐরসজাত পুরুষ। এখন শিবের মনে কামনা জাগানো সে তো ভীষণ একটি বড় ব্যাপার। মদনদেবকে প্রতিশ্রুতি দেওয়া হলো সে যাতে শিবকে কাম বা নিক্ষেপ করে। সে কি করলো? প্রথমে প্রকৃতিকে ফুলে ফুলে সাজিয়ে তুললো এবং নতুন একটি ঋতুর নামকরণ করলো বসন্ত, এবং শিবকে কামের বাণে নিক্ষেপ করলো। শিবের সাথে বিয়ে হলো পার্বতী কন্যার, এবং তখন ঐরসজাত হলো কার্তিকেয়। তারপর থেকে কুমারীরা কিন্তু মদন দেবের পূজা করে থাকে তাদের বিবাহের আগে। এই তো গেল শিব পুরাণের কথা। আপনারা কি জানেন লোকসাহিত্য বা লোকমুখের কথায় কি জানে? একটি দেশে ফাল নামে একটি
রাজা ছিল সে এতই অত্যাচারী ছিল কেউ তার গুণ গাইতেন না। সে খুবই ব্যথিত। সে কি করলো, একটি সভা ডাকলো যেখানে যে বেশি তার গুণ গাইতে পারবেন তাকে তিনি অর্ধেক সম্পত্তি দান করবেন। ঠিক সময়ে রাজা ঘোড়ায় চড়ে উপস্থিত এবং শুরু হলো গুণ গাওয়া। একটি লোক এমন পরিমাণে গুণ গাইলো, নাম তার ছিল অন্ত। রাজা তাকে বিজয়ী ঘোষণা করলো এবং তাকে বলল, বসো অন্ত, আমি তোমাকে পুরস্কৃত করব। এই যে বসো অন্ত বলে রাজা চলে গেল, আর এলো না, অর্থাৎ রাজা পগার পার। তারপর থেকেই সেই অঞ্চলে শীত দুঃখ ব্যথিত হয়ে চলে গেল এবং নাম হলো বসন্ত। মাননীয় সভাপতি, এই যে গ্রীষ্ম, শীত, হেমন্ত, শরৎ এসে গেল, কিন্তু দেখুন তাদের মধ্যে কোথাও স্বস্তির নেই। বসন্তে আপনি পাবেন স্বস্তিরতা। আপনি আপনার প্রেয়সীকে আসলে বলতেই পারেন, আসিবে তুমি জানি প্রিয়, আনন্দ বনে বসন্তে এলে। রবীন্দ্রনাথের কাছে বসন্ত যেন প্রেমময় প্রেয়সী। তিনি বলে গেছেন, আজি বসন্ত জাগ্রত দ্বারে, অবগুণ্ঠিত গুণ্ঠানো জীবনে, করুণা বিলম্বিত দ্বারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। মাননীয় সভাপতি, জীবনানন্দ কিন্তু হেমন্তের কবি, শীতের কবি, কিন্তু বসন্তের পদচারণা কিন্তু তাকে স্থির রাখতে পারেনি। তাই তো জীবনানন্দ দাশ বলে গেছে, ঘুম চোখে চায় না জড়াতে, বসন্ত রাতে বিছানায় শুয়ে আছি, এখনও যে কত রাত, ওই দিকে শোনা যায় সমুদ্র স্বরকে এবং বসন্তকে তিনি একই সাথে দেখেছেন। জীবনানন্দের মতো বড় কবি। মাননীয় সভাপতি, তাই বলতে চাই, আসলে ঋতু আসে ঋতু যায়, কিন্তু বসন্তের মতো আসলে কেহ নয়। কারণ বসন্ততে আপনি আপনার প্রেয়সীকে বলতে পারেন, না ফুটেছে ফুল, না এলে যে তুমি, কি করে কাটাবো বলো এবার বসন্ত। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।